ভাবুন এমন এক শত্রুতার কথা যা কোনো যুদ্ধ ঘোষণার মাধ্যমে শুরু হয়নি, আবার কোনো শান্তি চুক্তিতেও শেষ হয়নি। 4 দশকের বেশি সময় ধরে দুই দেশ একে অপরের দিকে তাকিয়ে আছে। একজনের হাতে নিষেধাজ্ঞা, আরেকজন হাতে প্রতিরোধ। আমেরিকা বলে ইরান হলো হুমকি, ইরান বলে আমেরিকা হলো আধিপত্যবাদ। কিন্তু সত্যটা কোথায়? যদি ইরান সত্যিই পারমাণবিক অস্ত্র চায়, তাহলে এত বছরেও কেন যুদ্ধ শুরু হলো না? আর যদি আমেরিকা সত্যিই যুদ্ধ চায়, তাহলে কেন বারবার আলোচনার দরজা খুলে রাখে? কারণ এই লড়াই বন্দুকের নয়, এই লড়াই সিদ্ধান্তের। রহস্যের আজকের পর্বে আমরা জানব ইরান আমেরিকার রাজনৈতিক মেরুকরণ সম্পর্কে। মধ্যপ্রাচ্যের মানচিত্রে ইরান এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যাকে উপেক্ষা করা যায় না, আবার মেনে নেওয়াও যায় না। হরমুজ প্রণালী দিয়ে যায় বিশ্বের তেলের শিরা, আর সেই শিরার উপর দাঁড়িয়ে আছে একটি দেশ যাকে নিয়ন্ত্রণ করা মানে বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা। আজকের এই ভিডিওতে আমরা খুঁজব এই শত্রুতা কি আদর্শের নাকি স্বার্থের? যুদ্ধ কেন হয় না, শান্তি কেন আসে না, আর এই দুইয়ের মাঝখানে আটকে থাকা বিশ্ব সবচেয়ে বড় মূল্যটা কেন দিচ্ছে? বিশ্ব রাজনীতিতে এমন কিছু শত্রুতা আছে যেগুলো কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং পুরো বিশ্ব ব্যবস্থাকে প্রভাবিত করে। আমেরিকা ও ইরানের রাজনৈতিক মেরুকরণ ঠিক তেমনই একটি সংঘাত, যার শিকড় ইতিহাসে, বিস্তার আদর্শে, আর প্রভাব বৈশ্বিক শক্তির ভারসাম্যে। প্রশ্ন হলো, কেন 4 দশকের বেশি সময় ধরে এই দুই দেশের সম্পর্ক কখনো স্বাভাবিক হলো না? কেন কূটনীতি বারবার ব্যর্থ হয়? আর কেন সামান্য উত্তেজনাও পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের মুখে ঠেলে দেয়? এই মেরুকরণের শুরু 1979 সালের ইরান বিপ্লব থেকে। তার আগে ইরান ছিল আমেরিকার ঘনিষ্ঠ মিত্র। শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনামলে ইরান ছিল মার্কিন কৌশলগত অংশীদার, মধ্যপ্রাচ্যে সোভিয়েত প্রভাব ঠেকানোর অন্যতম স্তম্ভ। কিন্তু আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লব সবকিছু উল্টে দেয়। শাহের পতন শুধু একটি সরকারের পতন ছিল না, এটি ছিল আমেরিকান প্রভাবের প্রকাশ্য প্রত্যাখ্যান। বিপ্লবের পরই তেহরানে মার্কিন দূতাবাস দখল ও 52 জন কূটনীতিককে 444 দিন জিম্মি করে রাখা হয়, যা আমেরিকার চোখে ইরানকে স্থায়ী শত্রুতে পরিণত করে। এখান থেকে শুরু হয় আদর্শিক বিভাজন। আমেরিকা নিজেকে গণতন্ত্র, উদারপন্থা ও পশ্চিমা বিশ্ব ব্যবস্থার নেতা হিসেবে দেখে, আর ইরান নিজেকে দেখে ইসলামী বিপ্লবের ধারক ও পশ্চিমা আধিপত্য বিরোধী শক্তি হিসেবে। এই আদর্শিক সংঘাত শুধু বক্তব্যে সীমাবদ্ধ থাকেনি, এটি রূপ নিয়েছে প্রক্সি যুদ্ধ, নিষেধাজ্ঞা, গুপ্ত অপারেশন ও কূটনৈতিক বিচ্ছিন্নতায়। ইরান ইরাক যুদ্ধ এই মেরুকরণকে আরও গভীর করে। 1980 থেকে 1988 সাল পর্যন্ত চলা এই যুদ্ধে আমেরিকা সরাসরি ইরাকের পক্ষে অবস্থান নেয়। যদিও ইরাক তখন স্বৈরশাসক সাদ্দাম হুসেইনের অধীনে ছিল। যুক্তরাষ্ট্রের যুক্তি ছিল, ইরান বিপ্লব ছড়িয়ে পড়লে পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ হুমকির মুখে পড়বে। এখানেই একটি বড় যুক্তি স্পষ্ট হয়। আমেরিকার জন্য সমস্যা শুধু ইরানের সরকারের নয়, সমস্যা হলো ইরানের আদর্শ ও আঞ্চলিক প্রভাব। এরপর আসে নিষেধাজ্ঞার যুগ। আমেরিকা ধাপে ধাপে ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। তেল রপ্তানি, ব্যাংকিং ব্যবস্থা, আন্তর্জাতিক লেনদেন সবকিছুই সীমিত করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ধারণা ছিল, অর্থনৈতিক চাপ বাড়লে ইরান হয় নীতি পরিবর্তন করবে, নয়তো ভেতর থেকে দুর্বল হয়ে পড়বে। কিন্তু বাস্তবতা হলো, নিষেধাজ্ঞা ইরানের সরকারকে নয়, বেশি আঘাত করেছে সাধারণ মানুষকে। আর সরকার এই চাপকে ব্যবহার করেছে জাতীয়তাবাদী অনুভূতি উস্কে দিতে। এই মেরুকরণের সবচেয়ে বিপজ্জনক অধ্যায় হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। আমেরিকার দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, যা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য বড় হুমকি। ইরানের পাল্টা দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ও জ্বালানি উৎপাদনের জন্য। এই দ্বন্দ্ব থেকেই 2015 সালে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক পারমাণবিক চুক্তি JCPOA। চুক্তির মাধ্যমে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করতে রাজি হয়, বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করা হয়। কিন্তু এই চুক্তি আবার মেরুকরণকে নতুন মাত্রা দেয়। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে সরে দাঁড়ান এবং ম্যাক্সিমাম প্রেসার নীতি গ্রহণ করেন। যুক্তি ছিল, চুক্তি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব ঠেকাতে ব্যর্থ। ফলাফল হলো, ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়াতে শুরু করে, উত্তেজনা চরমে ওঠে। এই রাজনৈতিক মেরুকরণ শুধু কাগজে কলমে নয়, বাস্তব যুদ্ধ
যুদ্ধক্ষেত্রেও প্রতিফলিত। ইয়েমেনে হুথি বিদ্রোহী, লেবাননে হিজবুল্লাহ, সিরিয়ায় আসাদ সরকার, সবখানেই ইরান তার প্রভাব বিস্তার করেছে। অন্যদিকে আমেরিকা, সৌদি আরব, ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে জোট গড়ে ইরানকে ঘিরে রাখার চেষ্টা করছে। এটি একটি ক্লাসিক প্রক্সি যুদ্ধের কাঠামো, যেখানে দুই পক্ষ সরাসরি লড়াই না করে অন্যদের মাধ্যমে শক্তি প্রদর্শন করে। এখানে একটি গুরুত্বপূর্ণ যুক্তি আসে, আমেরিকা কি সত্যি ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে বেশি উদ্বিগ্ন, নাকি ইরানের স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়েই আসল সমস্যা? কারণ মধ্যপ্রাচ্যে এমন দেশ আছে যাদের পারমাণবিক অস্ত্র রয়েছে, কিন্তু তারা আমেরিকার মিত্র। তাহলে সমস্যা অস্ত্র নয়, সমস্যা নিয়ন্ত্রণ। আরেকটি যুক্তি হলো ভৌগোলিক বাস্তবতা। ইরান মধ্যপ্রাচ্যের কেন্দ্রস্থলে অবস্থিত। গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীর উপর প্রভাব রাখে, যেখান দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবহন হয়। ইরানের সঙ্গে সংঘাত মানে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা, যা আমেরিকাও পুরোপুরি চায় না। তাই তারা যুদ্ধ ও আলোচনার মধ্যে দোলাচলে থাকে। সবচেয়ে বড় সত্য হলো, এই মেরুকরণ কোনো একক ঘটনার ফল নয়। এটি দশকের পর দশকের অবিশ্বাস, ক্ষমতার লড়াই ও আদর্শিক সংঘাতের সমষ্টি। আমেরিকা ইরানকে দেখে একটি অবাধ্য রাষ্ট্র হিসেবে, আর ইরান আমেরিকাকে দেখে আধিপত্যবাদী শক্তি হিসেবে। এই দৃষ্টিভঙ্গি না বদলালে সম্পর্ক বদলানো কঠিন। এই বাস্তবতায় আরেকটি গভীর যুক্তি সামনে আসে। আমেরিকা ও ইরানের সম্পর্ক কখনোই শুধু দ্বিপাক্ষিক ছিল না, এটি সবসময় তৃতীয় পক্ষ দ্বারা প্রভাবিত। সেই তৃতীয় পক্ষ হলো ইসরায়েল। ইসরায়েল ইরানকে তার অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে, বিশেষ করে ইরানের পারমাণবিক সক্ষমতা ও হিজবুল্লাহকে সমর্থনের কারণে। আমেরিকার মধ্যপ্রাচ্য নীতিতে ইসরায়েলের নিরাপত্তা একটি অগ্রাধিকার। ফলে ইরানের সঙ্গে যে কোনো সমঝোতা ইসরায়েলি দৃষ্টিকোণ থেকে সন্দেহের চোখে দেখা হয়। এই কারণেই আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও ইরান প্রশ্নটি চরমভাবে মেরুকৃত। আরেকটি গুরুত্বপূর্ণ যুক্তি হলো, আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি এই বৈরিতাকে আরো জটিল করে তুলেছে। ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের দৃষ্টিভঙ্গি এক নয়। ডেমোক্র্যাটরা সাধারণত কূটনীতির মাধ্যমে ইরানকে নিয়ন্ত্রণ করতে চায়, আর রিপাবলিকানরা শক্তি ও চাপের মাধ্যমে। ফলে প্রশাসন বদলালেই ইরান নীতি বদলে যায়। এই অনিশ্চয়তা ইরানের আস্থাকে পুরোপুরি ধ্বংস করেছে। ইরানের যুক্তি পরিষ্কার, যদি একটি চুক্তি পরের সরকার বাতিল করে দেয়, তাহলে আলোচনায় বসার লাভ কি? এই অবস্থায় ইরান ধীরে ধীরে একটি বিকল্প বিশ্ব ব্যবস্থার দিকে ঝুঁকছে। রাশিয়া ও চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করা, সাংহাই সহযোগিতা সংস্থায় যুক্ত হওয়া, পশ্চিমা আর্থিক ব্যবস্থার বিকল্প খোঁজা, সবই এই কৌশলের অংশ। এটি দেখায় নিষেধাজ্ঞা ইরানকে একঘরে করতে পারেনি, বরং তাকে নতুন জোট গঠনে উৎসাহিত করেছে। এখানেই আমেরিকার ম্যাক্সিমাম প্রেসার নীতির সীমাবদ্ধতা স্পষ্ট হয়। আরেকটি যুক্তি হলো, ইরান সরাসরি যুদ্ধ চায় না, কিন্তু সংঘাতকে একটি কৌশল হিসেবে ব্যবহার করে। সীমিত উত্তেজনা, প্রক্সি হামলা, হরমুজ প্রণালীতে শক্তি প্রদর্শন, এসবের মাধ্যমে ইরান বার্তা দেয় যে তাকে উপেক্ষা করা যাবে না। আমেরিকাও একইভাবে পূর্ণ যুদ্ধ এড়িয়ে চলে, কারণ একটি বড় সংঘাত মানে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়া। সবচেয়ে বাস্তব যুক্তি হলো, এই মেরুকরণ টিকে আছে কারণ এটি উভয় পক্ষের জন্য রাজনৈতিকভাবে উপকারী। আমেরিকায় ইরান একটি বাইরের হুমকি, যা নিরাপত্তা বাজেট ও মিত্রজোটকে ন্যায্যতা দেয়। ইরানে আমেরিকা একটি শয়তান শক্তি, যা সরকারের আদর্শিক বৈধতা বজায় রাখতে সাহায্য করে। অর্থাৎ শত্রুতা নিজেই একটি রাজনৈতিক পুঁজি। ফলে আমেরিকা ও ইরানের সম্পর্ক আজ এমন এক অবস্থানে দাঁড়িয়ে, যেখানে শান্তি সম্ভব কিন্তু আস্থা নেই, যুদ্ধ সম্ভব কিন্তু ইচ্ছা নেই। এই মধ্যবর্তী অবস্থানই সবচেয়ে বিপজ্জনক, কারণ একটি ভুল হিসাব, একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। এই মেরুকরণ তাই শুধু অতীতের ইতিহাস নয়, এটি ভবিষ্যতের জন্য একটি স্থায়ী অনিশ্চয়তার নাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করতে পারেন যুক্তরাষ্ট্র ও ইরান সম্পর্কে আপনার মূল্যবান মতামত, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।